তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে। আজকে আমরা কিন্তু করব ক্লাস 7 এর কোষে দেখি 6.3 এর পার্ট 2। পার্ট 2 মানে কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো 3 এর দাগের সবকটা অঙ্ক করে ফেলবো এবং 4 এর দাগের সবকটা অঙ্ক কিন্তু আমরা আজকে করে ফেলবো। ঠিক আছে? আগের ভিডিওতে পার্ট 1 এর ভিডিওতে আমি কিন্তু 1 এর দাগ পুরো এবং 2 এর দাগ পুরো আলোচনা করেছিলাম সেই অঙ্কের ভিডিও। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো আগে কিন্তু অবশ্যই পার্ট 1 দেখবে, তারপরে কিন্তু পার্ট 2 এর ভিডিওটা দেখা স্টার্ট করো। পার্ট 1 না দেখলে কিন্তু পার্ট 2 তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। প্রথমেই আমরা চলে যাব 3 এর দাগের 1 এর অঙ্কতে। তো দেখো 3 এর দাগের 1 এর অঙ্কে কি বলে দিয়েছে? সীমা প্রতি সারিতে 3xt করে চারা গাছ লাগিয়েছে। ঠিক আছে? এইরকম 2xt সারিতে কতগুলি চারা গাছ আছে? তাহলে দেখো সারি মানে বুঝতে পারছো হবে এরকম। এরকম এখানে চারা গাছ লাগিয়েছে। এরকম ভাবে ভাবো গাছ লাগিয়েছে। ঠিক আছে? কতগুলো এরকম সারি রয়েছে আমি জানি না। ঠিক আছে? প্রত্যেক সারিতে ভাবে এরকম গাছ লাগিয়েছে। কতগুলো সারি আছে আমি জানি না। বলেই দিয়েছে, জানি না না, বলে দিয়েছে যে 2xt সারি রয়েছে। প্রত্যেকটা সারিতে যেমন আমি এখানে 4 টে করে গাছ লাগিয়েছি। বইয়ের মধ্যে বলে দিয়েছে কতগুলো গাছ? 3xt চারা গাছ। তাহলে প্রতি সারিতে মানে কত? আমি যদি লিখি প্রতি সারিতে মানে এরকম ভাবে লিখছি প্রতি সারিতে কতগুলো করে চারা গাছ লাগিয়েছে? দেখো প্রতি সারিতে 3xt চারা গাছ লাগিয়েছে। চারা গাছ লাগিয়েছে। ঠিক আছে? তাহলে তোমরা বলো প্রত্যেকটা সারিতে 3xt চারা গাছ লাগিয়েছে। তাহলে 2xt সারিতে কতগুলো লাগিয়েছে চারা গাছ? আচ্ছা তোমরা এই জায়গাটা দেখে বলো তো একটা সারিতে দেখো 4 টে চারা গাছ লাগানো রয়েছে। তাহলে এখানে দেখো টোটাল কতগুলো সারি রয়েছে? 3 টে সারি। দেখো এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি। তাহলে তোমরা বলো টোটাল কতগুলো চারা গাছ তার মানে লাগানো আছে? দেখো একেকটা সারিতে লাগানো আছে 4 টে করে চারা গাছ। তাহলে এখানে সারি কতগুলো রয়েছে দেখো? এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি। তার মানে টোটাল 3 টে সারিতে কতগুলো চারা গাছ রয়েছে? তাহলে আমাকে কি করতে হবে? 4 আর 3 কে গুণ করতে হবে। পেয়ে যাব 12 টি চারা গাছ, তাই না? এখানেও তো ঠিক ওই একই। প্রতি সারিতে 3xt চারা গাছ লাগিয়েছে। তাহলে 2xt 2xt সারিতে তাহলে কি হবে? গুণ করতে হবে 3x এর সাথে। গুণ করব কাকে? 2xt চারা গাছ লাগিয়েছে। তাহলে চলো আমরা গুণ করি। গুণ করে দেখি কত হচ্ছে। দেখো আমি আগে এই জায়গাগুলোকে মুছে দিই। তাহলে দেখো গুণ করলে কেমন হবে? তোমরা তো আগের ভিডিও থেকে গুণ কিভাবে করতে হয় বুঝে গেছো। তাহলে দেখো আমরা কিভাবে করব। দেখো প্রথমে সংখ্যা দুটোকে গুণ করি। 3 আর 2 গুণ করলে কত? 6। এবারে লেটারকে গুণ করব। দেখো এখানেও দেখো রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স। এখানে এক্স এর পাওয়ার কত? 1। আর এইখানে এক্স এর পাওয়ার কত বলো বলো? এখানে এক্স এর পাওয়ার হলো 1। তাহলে আমি এক্স এর পাওয়ারে কত বসাবো? 2 বসাবো। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। তাহলে 2xt সারিতে কতগুলো চারা গাছ লাগিয়েছে? 6x স্কোয়ারটি চারা গাছ লাগিয়েছে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের একেরটা। চলো এইবারে আমরা করব 3 এর দাগের 2 এরটা। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ? 3 এর দাগের 2 এরটা করব। দেখি 3 এর দাগের 2 তে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার, প্রস্থ 3x মিটার। আয়তক্ষেত্রের কি বলেছে? ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা আয়তক্ষেত্র মানে কেমন বলো তো? আয়তক্ষেত্র মানে হলো একটা চতুর্ভুজ। যে চতুর্ভুজটাকে দেখতে এইরকম ধরনের, এইরকম ধরনের চতুর্ভুজকে আমরা বলি আয়তক্ষেত্র। তার দৈর্ঘ্য এই লাইনটাকে বলা হয়। এই যে এই লাইনটাকে আমরা বলি দৈর্ঘ্য। ঠিক আছে? এই যে বড় লাইনটাকে, লম্বা লাইনটাকে বলি দৈর্ঘ্য। সেই দৈর্ঘ্যের মাপ কত বলে দিয়েছে? 4x + 1। ঠিক আছে? কত বলে দিয়েছে? 4x + 1। আর প্রস্থ মানে হলো এই ছোট লাইনগুলো। এই ছোট লাইনগুলোকে আমরা বলি প্রস্থ। ছোট লাইনগুলোর মাপ কত বলে দিয়েছে? 3x। 3x এরকম বলে দেওয়া রয়েছে। ঠিক আছে? আচ্ছা এইবারে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। আচ্ছা ক্ষেত্রফল মানে কি বলতো? দেখো ক্ষেত্রফল কথার মানে হলো এর ভেতরে কতটা জায়গা রয়েছে, এর ভেতরে কতটা জায়গা রয়েছে সেটাকে আমরা বলি কি? ক্ষেত্রফল। ঠিক আছে?
তাহলে আগে আমি একটু লিখে নিই যে বইয়ের মধ্যে কি কি বলে দিয়েছে। তাহলে আমি একটু লিখে নিই, ক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x প্লাস 1 মিটার। ঠিক আছে, 4x প্লাস 1 মিটার। ঠিক আছে। আচ্ছা, আয়তক্ষেত্রের এবার আমি লিখছি কি প্রস্থ। প্রস্থ কত বলে দিয়েছে? 3x। ঠিক আছে। আচ্ছা, এগুলো সব মিটারে আছে, 3x মিটার। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে কি? ক্ষেত্রফল, তাই তো? তাহলে আবার আমি আয়তক্ষেত্রের নিচে কমা কমা দিচ্ছি, দিয়ে এখানে লিখছি কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র, এই ক্ষেত্রফল মানে আমি কি বললাম? এই যে ভেতরে কতটা জায়গা ফাঁকা রয়েছে তার মাপকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে দেখো, ক্ষেত্রফল বের করবার একটা সূত্র আছে, কিন্তু ক্ষেত্রফল বের করবার একটা সূত্র আছে। কি সেই সূত্রটা? সূত্রটা হলো দৈর্ঘ্যর সঙ্গে না প্রস্থকে গুণ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব যে এর ভেতরে কতটা জায়গা রয়েছে, মানে ক্ষেত্রফলটা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু কি? প্রস্থ। তাহলে চলো আমরা দৈর্ঘ্যের জায়গাতে কত লিখবো? এই দৈর্ঘ্যের জায়গাতে দেখো, দৈর্ঘ্য আমরা কত জানি? 4x প্লাস 1, তাই না? 4x প্লাস 1। তারপরে দেখো এখানে গুণ চিহ্ন রয়েছে, তাহলে চলো গুণ করব। কি গুণ করব? প্রস্থ। প্রস্থের জায়গায় কত লিখবো? এই দেখো, প্রস্থ মানে হলো কি? 3x। বোঝা গেল তো? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা গুণ করব। কিরম ভাবে গুণ করব দেখো, 3x দিয়ে একবার এই যে 4x কে গুণ করব, আর একবার আমি 1 কে গুণ করব। ঠিক আছে, 3x দিয়ে 4x কে গুণ করি। তাহলে 3x দিয়ে আমি 4x কে গুণ করলে কত হবে? আমি রাফে গুণটা করছি, হ্যাঁ দেখো, আমি রাফে গুণ করছি। 3x দিয়ে 4x কে গুণ করলে কত হবে? 3x আর 4x গুণ করলে হবে 3 আর 4 12, x আর x গুণ করলে হবে x। আচ্ছা, এখানে দেখো x এর পাওয়ার কত? 1, আর এখানে x এর পাওয়ার কত? 1, তাহলে পাওয়ারে বসবে কত? 2। তাহলে আশা করি বুঝতে পারলে কত হলো? 12x²। তাহলে হবে কত? 12x²। আচ্ছা, এবারে আমি 3x দিয়ে কাকে গুণ করব? 1 কে। তাহলে দেখো, 3x দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 1 এর সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন সেটাই হবে। মানে 1 এর সঙ্গে তুমি যদি 5 কে গুণ করো 5 হবে, 1 এর সঙ্গে তুমি যদি 8 কে গুণ করো 8 হবে, আর 1 এর সঙ্গে তুমি যদি 3x কে গুণ করো তাহলে কি হবে? 3x হবে। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এই হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা না যখন উত্তর লিখব তখন আমরা পাশে লিখব বর্গ মিটার। যখনই না আমরা ক্ষেত্রফল বের করব পাশে বর্গ কথাটা কিন্তু উল্লেখ করব। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখবে, ক্ষেত্রফল মানেই আমি কি করব? বর্গ কথাটাকে উল্লেখ করব। আর এককটা যেমন মিটার ছিল, মিটার লিখে দেব। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এটা ছিল 3-এর দাগের 2-এরটা। ঠিক আছে, 3-এর দাগের 2 হয়ে গেল। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগের 3-এ। তাহলে এটাকে মুছে দিই। তাহলে এবারে আমরা করব 3-এর দাগের 3-এরটা। তো দেখি 3-এর দাগের 3-এ কি বলে দিয়েছে? 3-এর দাগের 3-এ বলে দিয়েছে 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়ে গেছে। আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা। এখন 2x ডজন কলা কিনতে গেলে কত টাকা লাগবে? আচ্ছা, আগে 1 ডজন কলার দাম কত ছিল? x টাকা। আচ্ছা, আমি যদি ধরে নিই আগে 1 ডজন কলার দাম ছিল 20 টাকা। আমি ধরে নিলাম 20 টাকা। এখন যদি 1 ডজন কলার দাম 6 টাকা বেড়ে যায়, তার মানে এখন 1 ডজন কলার দাম কত হয়ে গেছে? 26 টাকা, তাই না? আগে 1 ডজন কলার দাম আমি আন্দাজে ধরে নিচ্ছি 20 টাকা। তো যদি পরে 1 ডজন কলার দাম 6 টাকা বেড়ে যায়, তার মানে কলার দাম হয়েছে কত? 26 টাকা। কিন্তু 20 টাকাটা কি বলেছে অঙ্কের মধ্যে? বলেনি তো। আমি তো এটা আন্দাজে ধরে নিলাম, তাই না? আমি তো জানিই না যে 1 ডজন কলার দাম কত। 1 ডজন কলার দাম বলেই দিয়েছে x টাকা। তাহলে যদি 6 টাকা বেড়ে যায় তার মানে কত হবে? 6 যোগ x টাকা, তাই না? তাহলে 1 ডজন কলার বর্তমান দাম কত? 6x প্লাস 6 টাকা। আগে দাম কত ছিল? x টাকা। এখন 6 টাকা বেড়ে গিয়ে হয়েছে কত? x যোগ 6 টাকা। তাহলে সেটাকে আমাদের লিখতে হবে বর্তমানে 1 ডজন 1 ডজন কলার দাম 1 ডজন কলার দাম তাহলে কত হচ্ছে? বর্তমানে 1 ডজন কলার দাম x যোগ 6 টাকা। ঠিক আছে,
এক্স যোগ 6 টাকা। ঠিক আছে? এবারে বলে দিয়েছে ১ ডজন কলার দাম এক্স টাকা ছিল। আচ্ছা, এখন তো আর এক্স টাকা নেই। এখন ১ ডজন কলার দাম কত হয়ে গেছে? হয়ে গেছে কিন্তু এক্স যোগ ৬ টাকা। অ্যান্সারে জানতে চেয়েছে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? 2x ডজন কলা কিনতে। তাহলে ১ ডজন কলার দাম যদি এইটা হয়, তাহলে 2x ডজন কলার দাম কত হবে? কি করে বের করব? দেখো ১ ডজন ভাবো কলার দাম, ভাবো ধরে নিচ্ছি ২০ টাকা। তাহলে ৩ ডজন কলার দাম কত? কি করে বের করব আমরা? ২০ র সাথে ৩ কে গুণ করব, তাই না? এখানেও ঠিক তেমনই ১ ডজন কলার দাম এই টাকাটা। তাহলে 2x ডজন কলার দাম কত? কি করব আমরা? 2x এর সাথে এইটাকে গুণ করব। 2x দিয়ে আমি গুণ করব। কাকে? এই যে x প্লাস ৬ কে। তাহলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা গুণ করি। গুণ করলে কত হবে? প্রথমে 2x দিয়ে 6 কে গুণ করব। করলে কত হবে? 2x তার সাথে গুণ করব x কে, সরি। প্রথমে আমি 2x দিয়ে x কে গুণ করব, তারপরে 6 কে গুণ করব। 2x দিয়ে আমি যদি x কে গুণ করি কত হবে? তাহলে দেখো গুণ করলে হবে 2। x আর x বসে গেল। এখানে x এর পাওয়ার 1 আর এখানেও x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার 2 হবে এখানে, তাই না? তাহলে হবে কত? 2x এর স্কোয়ার। এবারে 2x দিয়ে 6 কে গুণ করব। করলে কত হবে? 2 আর 6 12, আর এই এক্সটা যেমন আছে বসে গেল। এই এত টাকা। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল 3 এর দাগের 3 এরটা কমপ্লিট। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে করব 3 এর দাগের 4 এরটা। তো দেখো এবারে আমরা করব 3 এর দাগের কতটা? 4 এরটা। দেখি 3 এর দাগের 4-এ কি বলে দিয়েছে? একটি বর্গাকার ক্ষেত্রের, আচ্ছা বর্গাকার ক্ষেত্র মানে একটা চতুর্ভুজ যাকে দেখতে এই রকম হয়, মানে যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, মানে এই বাহুটার যা মাপ হবে এই বাহুটার ওই একই মাপ হবে, এই বাহুটার ওই একই মাপ হবে, এই বাহুটার ওই একই মাপ হবে। মানে এই বাহুটার মাপ যদি হয় 5, এটাও হবে 5, এটাও হবে 5, এটাও হবে 5। এই ধরনের চতুর্ভুজকে আমরা কি বলি বলতো? বলি কিন্তু বর্গক্ষেত্র। ঠিক আছে? তো এরকম একটা বর্গক্ষেত্রের কি বলে দিয়েছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7x, মানে এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় 7x, তাহলে এই বাহুটাও 7x, এই বাহুটাও 7x, আর এই বাহুটাও 7x। ঠিক আছে? এইবারে বলছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দেখো ক্ষেত্রফল মানে কি, আমি তোমাদেরকে কিন্তু 2 এর দাগের অঙ্কটাই বলেছি। ক্ষেত্রফল মানে হলো এই ভেতরে কতটা জায়গা ফাঁকা। ভেতরের এই ফাঁকা জায়গাটার মাপকে বলা হয় কি বলতো? ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে আগে আমরা একটু লিখে নেব। বর্গাকার বর্গাকার চিত্রের বর্গাকার চিত্রের প্রতিটি বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কত? 7x। আচ্ছা এবারে কি বলে দিয়েছে? সেমি বলেছে কিন্তু, হ্যাঁ, এখানে বলেছে কিন্তু সেমি। তাহলে একটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 7x হয়, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আমি দেখো লিখছি অতএব বর্গাকার চিত্রের ক্ষেত্রফল। বর্গাকার চিত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করবার একটা কিন্তু সূত্র আছে। তাহলে 2 এর দাগের অঙ্কটাতে দেখবে তোমাদেরকে আমি একটা সূত্র লিখিয়ে দিয়েছিলাম। সেটা কিন্তু ছিল আয়তক্ষেত্রের সূত্র। মানে চতুর্ভুজটা যখন দেখতে এই রকম হবে তখন তাকে বলে আয়তক্ষেত্র। তখন ক্ষেত্রফল বের করবার সূত্র দেখবে আমি লিখিয়ে দিয়েছিলাম কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? কিন্তু এটা হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সময় আমাদেরকে কি করতে হবে? বর্গক্ষেত্রের সময়কে কিন্তু আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটাকে একটু পাল্টাতে হবে। সেই সূত্রটা কি মনে রাখবে? বাহু ইনটু বাহু, বাহু ইনটু বাহু, মনে রাখবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? বাহু ইনটু বাহু। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে? চলো তাহলে আমরা কি করব? গুণ করব। তাহলে দেখো বাহু কত? বাহু মানে এই যে প্রত্যেকটার মাপ, এখান থেকে এতটার মাপ, এটাও বাহু 7x ইনটু, আবার বাহু মানে এইটারই মাপ বা এটারও মাপ, এটারও মাপ, প্রত্যেকটাই বাহু। বাহু মানেই কি প্রত্যেকটা 7x করে, তাহলে আমি এখানে 7x লিখবো। ঠিক আছে? তাহলে দেখো 7 আর 7কে গুণ করে দিই 49। তাহলে এক্স আর এক্স কে গুণ করি, এখানে এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স এর পাওয়ার 1, গুণ করলে হবে এক্স এর পাওয়ার 2।
হয়ে গেল অঙ্ক শেষ। এককগুলো দেখো আমাদের কিসে রয়েছে? সেমিতে। আমি লিখবো সেমি, কিন্তু তোমাদেরকে বললাম যখনই ক্ষেত্রফল বের করব না তখন বর্গ শব্দটা কিন্তু একটু লিখতে হবে, ঠিক আছে? তারপরে সেমি লিখবো। ক্ষেত্রফল বের করতে গেলেই বর্গ শব্দটাকে কিন্তু অবশ্যই লিখবে। বোঝা গেল? চলো, এই হয়ে গেল আমাদের কত দাগ? 4। এবারে আমি চলে যাব 5-এর দাগে, তো এটাকে মুছে দিই। দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 5-এর দাগেরটা। তো দেখো 5-এর দাগ আমরা কি করে করব খুব ভালো করে দেখবে। বলে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x হলে প্রস্থ কত? আচ্ছা, প্রথমে আয়তক্ষেত্র বলেছে। আমি আগে একটা আয়তক্ষেত্রকে আঁকি। আয়তক্ষেত্র দেখতে কেমন হয় বললাম? এই রকম ধরনের দেখতে হয়। এখানে কি কি বলে দিয়েছে দেখো। ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে ভেতরের এই মাপটা কিন্তু বলে দিয়েছে, ভেতরের এই মাপটা। ভেতরের এই মাপটা কত বলে দিয়েছে দেখো, ভেতরের মাপ কিন্তু বলে দিয়েছে 8x এর কি বলেছে? স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখবে দৈর্ঘ্য বলেছে। দৈর্ঘ্য মানে এই যে লম্বা বাহু দুটোকে বলা হয় দৈর্ঘ্য। এই বাহুটা আর এই লম্বা বাহুটার মাপ কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 4x, মানে এটাও 4x, এটাও 4x, ঠিক আছে? কিন্তু এই দুটো বাহুর মাপ জানি না, মানে প্রস্থটার মাপ কিন্তু আমরা জানি না, ঠিক আছে? প্রস্থের মাপ আমরা জানি না। তাহলে প্রস্থের মাপ বের করতে হবে, কি করে করব? খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো, প্রথমে আমরা একটু লিখে নেব। কি লিখে নেব দেখো, খুব ভালো করে দেখবে। আমি আগে লিখে নিই যে আয়তকার চিত্রের আয়তকার চিত্রের আয়তকার চিত্রের কি বলে দিয়েছে? আয়তকার চিত্রের ক্ষেত্রফল আমরা জানি। ক্ষেত্রফল কত বলে দেওয়া রয়েছে? বলে দেওয়া রয়েছে কিন্তু 8x²। আচ্ছা, এককটা দেখি কি দেওয়া রয়েছে? বর্গ একক। তাহলে আমি এখানে দেখো লিখছি বর্গ একক বলে, ঠিক আছে? তারপরে আর কি বলছে? দৈর্ঘ্য আমরা জানি। তাহলে আমি লিখছি আয়তকার চিত্রের দৈর্ঘ্য হলো কত? 4x একক, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবার দেখবে আমি একটা সূত্র কিন্তু 2-এর দাগের অঙ্কতেই লিখিয়ে দিয়েছিলাম, তাই কিনা বলো? সেই সূত্রতে আমি কি লিখিয়েছিলাম? যে ক্ষেত্রফল বের করবার নিয়ম হলো দৈর্ঘ্যের সাথে কি করতে হবে? গুণ করতে হবে প্রস্থকে, তাই তো? আচ্ছা, এই অঙ্কটাতে আমরা কি করব? মানে এই দুটো সংখ্যাকে কি গুণ করব নাকি ভাগ করব? এটা আমাদের বের করতে হবে। তো আন্দাজে আমরা গুণ বা ভাগ করতে পারবো না। আমি একটু উদাহরণের সাহায্যে বলছি, দেখো তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু ক্ষেত্রফলটা বলে দিয়েছে। দেখো অঙ্কের মধ্যে ক্ষেত্রফল বলে দিয়েছে না? অঙ্কের মধ্যে দেখো ক্ষেত্রফল বলেই দিয়েছে কত? এই যে দেখো 8x², তাই তো? আমি ক্ষেত্রফলের নিচে লিখছি 8x²। দৈর্ঘ্যও জানি কত বলে দিয়েছে? 4x। দেখো দৈর্ঘ্য 4x, এখানেও দেখো লেখা রয়েছে, কিন্তু প্রস্থটা জানি না। প্রস্থের এই জায়গাটা আমি বক্স দিচ্ছি। তাহলে আমাকে কি বের করতে হবে? প্রস্থ। তাহলে তোমরা আমাকে বলো তো এইরকম সিচুয়েশনে আমরা কি করব? মানে গুণ করব নাকি ভাগ করব নাকি যোগ করব নাকি বিয়োগ করব? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে না তোমরা রাফে গিয়ে একটা নিজেদের মানে সুবিধা মতো ছোট ছোট সংখ্যা ধরে নেবে। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ভাবো কোনো জায়গায় লেখা রয়েছে 10, 5 ইন্টু এখানে বক্স রয়েছে, তাহলে বলো তো কত বসবে? কোন দুটো সংখ্যাকে গুণ করলে 10 হয়? তোমরা আমাকে বলো। এটা কিন্তু পারবে। তোমরা খুব সহজেই বলে দিতে পারবে যে স্যার 2 গুণ করলেই তো 10 হয়ে যায়, তাই না? কিন্তু এই 2টা আমি পেলাম কিভাবে? পেলাম আমরা এইভাবে, এই যে গুণফলটা তাকে আমি ভাগ করলাম এইটা দিয়ে। বোঝা গেল? তাহলেই আমি কত পেয়ে গেলাম? 2। তাহলে এখানেও এই বক্সের নাম্বার পেতে গেলে আমাকে কি করতে হবে? এখানে যেমন এই গুণফলটাকে ভাগ করা হয়েছে, এখানেও তেমনই এই গুণফলটাকে ভাগ করতে হবে। কি দিয়ে? এখানে যেমন এই যে 5 দিয়ে ভাগ করা হয়েছে, এখানে তেমন কি 4x দিয়ে ভাগ করতে হবে। তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো সেই কাজটাই আমরা করে ফেলি। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি? খুব ভালো করে দেখবে। লিখবো আয়তকার চিত্রের ক্ষেত্রফল। ঠিক আছে? আয়তকার চিত্রের ক্ষেত্রফল। তাহলে কি করব আমরা? ভাগ করব 8x² কে আমি ভাগ করব কি দিয়ে? 4x দিয়ে। বোঝা গেল? তাহলেই হয়ে যাবে। তাহলে এবারে দেখো খুব ভালো করে দেখবে। চলো
আমি একটু কাটাকুটি করি। কাটাকুটি করলে দেখো কত হবে দেখো, ৪ এক্কে ৪, ৪ দিয়ে ৮কে ভাগ করলে কত হবে? ২ হবে। তাই তো? আর এইখানে দেখো আমরা তাহলে কত পাচ্ছি খুব ভালো করে দেখবে। উপরে দেখো পাচ্ছি ২। আর এখানে দেখো রয়েছে কি দেখো এক্স স্কোয়ার, সেটাকে আমি দেখো লিখছি। আর নিচে দেখো কি রয়েছে এক্স। তাহলে খুব ভালো করে দেখো, ভাগ কিন্তু এখনো আমাদের কমপ্লিট হয়নি। যখন ভাগ করব খুব ভালো করে দেখবে, ওপরে দেখো একটা লেটার, নিচে এবং একটা লেটার রয়েছে। এই দুটো লেটার যদি একই হয় তাহলে তাদের পাওয়ারগুলো ভাগের সময় কি হবে বলো তো? বিয়োগ হবে। বোঝা গেল? যেমন গুণের সময় পাওয়ারগুলো কি হয়? একই লেটারের পাওয়ারগুলো একই, ভাবো দুটো লেটার রয়েছে। যদি গুণ হয় তখন পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো তখন যোগ হয়ে যায়। কিন্তু যদি ভাগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। যদি একই লেটার হয়। আর যদি আলাদা লেটার হয়, গুণের সময় যেরকম বসে যায় তেমনি ভাগের সময়ও কি শুধু জাস্ট দেখে দেখে বসিয়ে দেব। ঠিক আছে? দেখো, তাহলে আমি অ্যান্সারে কত লিখবো? ২ যেমন আছে আছে, ওপরে এক্স নিচে এক্স মানে ভাগ। তাহলে ভাগ হলে কি বললাম? একই লেটার থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। আচ্ছা, এখানে এক্স এর লেটার কিছু নেই মানে কি ১ রয়েছে। ঠিক আছে? তাহলে আমি লিখবো এক্স আর বিয়োগ করব। এই যে পাওয়ার এখানে ২ আর এখানে ১ বিয়োগ করলে কত হবে? ১। ২ থেকে ১ বিয়োগ করলে কত হবে? ১। বোঝা গেল? হয়ে গেল অঙ্ক শেষ। এবারে না ১ লেখার লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ১ নাও লিখতে পারো, লিখতেও পারো। অনেকে লেখে না। তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার 2x একক বলে লিখবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? এইটা। ঠিক আছে? তাহলে আমি এটাকে কি বলে লিখবো? অ্যান্সার বলে। বোঝা গেল? তাহলে ৩ এর দাগের ৫ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা করব ৩-এর দাগের ৬-এরটা। তাহলে চলো এবারে ৩-এর দাগের কতটা করব আমরা? ৬-এরটা। দেখি ৩-এর দাগের ৬ তে কি বলে দিয়েছে? সুশোভনে 9y দিনে ৭২৯ y টু দি পাওয়ার 4 টি ঘুড়ি কিনেছে। সে গড়ে প্রতিদিন কতগুলি করে ঘুড়ি কিনেছে? তাহলে দেখো 9y দিনে, আমি যদি এরকমভাবে লিখি 9y দিনে কিনেছে, 9y দিনে কিনেছে ৯২৯, সরি ৯২৯ আছে না ৭২৯ আছে। ৭২৯ y টু দি পাওয়ার 4 টি ঘুড়ি। ঠিক আছে? তাহলে 9y দিনে কিনেছে ৯০০ এই ২০০ এই সরি ৭২৯ y টু দি পাওয়ার 4 টি ঘুড়ি। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে প্রত্যেক দিন কতগুলো করে ঘুড়ি কিনেছে। মানে একেক দিনে, একদিনে কিনেছে কতগুলো ঘুড়ি। তোমরা আমাকে বলো তো এটা কি ভাগ করব নাকি গুণ করব? তোমরা আমাকে বলো। তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ছোট্ট একটা উদাহরণ তোমরা নিয়ে নেবে খাতার পাশে। ভাবো ৪ দিনে কিনেছি ২০ খানা ঘুড়ি। ৪ দিনে কিনেছি। আমি ভাবো ৪ দিন ধরে কিনেছি। প্রত্যেকদিন দোকানে গেছি ৪ দিন। ১ম দিন গেলাম ঘুড়ি কিনে আনলাম। তারপরের দিন গেলাম ঘুড়ি কিনে আনলাম। তারপরের দিন গেলাম ঘুড়ি কিনে আনলাম। আবার তারপরের দিন গেলাম ঘুড়ি কিনে আনলাম। ৪ দিন গেলাম। এরকম ৪ দিনে টোটাল ২০ খানা ঘুড়ি কিনেছি। তাহলে বলো তো আমি প্রত্যেকদিন গিয়ে কটা করে ঘুড়ি কিনেছি? প্রত্যেকদিন গিয়ে। তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রত্যেকদিন গিয়ে কটা করে ঘুড়ি কিনেছি বলো তো? ভাগ করব ৫ টি করে। ১ম দিন ৫ টা, ২য় দিন ৫ টা, তৃতীয় দিন ৫ টা, চতুর্থ দিন ৫ টা। হয়ে গেল টোটাল ২০ খানা ঘুড়ি। তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এইটা কি করলাম? ৪ দিয়ে ভাগ করলাম। এখানেও তেমনই ৭২৯ y টু দি পাওয়ার 4 কে ভাগ করব কত দিয়ে? এই যে 9y দিয়ে। ঠিক আছে? এই এতগুলো ঘুড়ি কিনেছি। তাহলে চলো আমরা এবারে ভাগ করব। চলো, এবারে চলো ভাগ তো করব, কাটাকুটি করি। দেখো ৯ কে ৯, ৯ দিয়ে ৭২৯ কে আমি যদি ভাগ করি কত হবে? ৯ দিয়ে ভাগ করলে হবে ৯ ৮ এ ৭২, ৯ নাববে, ৯ কে ৯। ঠিক আছে? তাহলে হচ্ছে কত? ৮১। বোঝা গেল? তাহলে আমরা পেলাম কত? 81। আচ্ছা, আবার দেখো উপরে কি রয়েছে? y টু দি পাওয়ার 4, নিচে দেখো রয়েছে y। তার মানে কি? ওপরে একটা লেটার, নিচে একটা লেটার থাকার মানে কি? দুটো লেটারকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে গেলে আমাদের কি করতে হয়? আমি তোমাদেরকে বলেছি, বলো। লেটারগুলো যদি একই হয় তাহলে তাদের পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো।
গুণের সময় যেরকম আমরা যোগ করে দিই পাওয়ারগুলোকে, ভাগের সময় বিয়োগ করে দেব। তাহলে দেখো এখানে y এর পাওয়ার কত? y এর পাওয়ার 4, আর এখানে y এর পাওয়ার কত? 1। তাহলে আমি y লিখবো। আচ্ছা, y টাকে আমি কোথায় লিখবো? একটা y লিখবো, তারপরে আমি পাওয়ারটাকে বিয়োগ করে দেবো। আচ্ছা, y টাকে আমি কোথায় লিখবো? নিচে লিখবো নাকি y টাকে আমি ওপরে লিখবো? এই জায়গাটা বুঝবে কোন y টা বড়। এই y টা কিন্তু বড়। তাহলে আমি বড়র দিকে লিখবো y টাকে। মানে ভারী কোন ওয়াইটা? কোন দিকটা ভারী বলো তো? নিচটা ভারী না উপরটা ভারী? ওপরে y⁴, নিচে y⁴। তাহলে ভারী ওয়াই হলো এইটা, যেটা ভারী সেইখানে আমি ওয়াইটাকে লিখবো, লিখে বিয়োগ করব পাওয়ারটাকে। 4 আর 1 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমি প্রত্যেক দিন কিনেছি কতগুলো করে ঘুড়ি? এই এতগুলো করে ঘুড়ি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগের গুলোয়। ঠিক আছে, আমি এগুলোকে মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কগুলো, যেখানে দেখবে বলে দিয়েছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। তাহলে দেখো আমাদেরকে এবারে শিখতে হবে ভাগ। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটায় দেখবে লেখা রয়েছে 8x³ বি, তারপরে কমা দিয়ে দেখবে লেখা রয়েছে x² বি। এইটা দেখবে লেখা রয়েছে। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কোনটা? প্রথমটা যেটা কমার আগে রয়েছে এটা হলো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, আর এটা হলো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। আমাদেরকে ভাগ করতে হবে প্রথমটাকে ভাগ করব। মানে 8x³ বি, এইটাকে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এইটা দিয়ে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে। ঠিক আছে, ভাগ মানে কি? আমরা দাগ কেটে নিচে লিখব। ঠিক আছে, চলো এবারে ভাগ আমরা কি করে করব খুব ভালো করে দেখো। ওপরে নিচে যদি কোনো মিল পাই তাকে কেটে দেব। যেমন দেখো, নিচে বি ওপরে বি, কেটে দেব। ওপরে এক্স নিচে এক্স, কিন্তু কাটবো না, কারণ এখানে এক্স এর মাথায় পাওয়ারে 3 আর এখানে এক্স এর মাথায় 2, মিল পাচ্ছি না, কাটবো না। তাহলে আমরা দেখো ভাগ করব। তাহলে 8কে তো কিছু দিয়েই ভাগ করার নেই, তাহলে মানে 1 আর কি, 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 8। আর এখানে দেখো দুটো একই লেটার দেখতে পাচ্ছ, দেখো দুটো কি একই লেটার রয়েছে। এই দেখো এখানেও দেখো রয়েছে এক্স, এখানেও রয়েছে এক্স। আচ্ছা, কোন এক্সটা ভারী বলো তো? কোন এক্সটা ভারী? দেখো এইখানে x³ আর এখানে x², তাহলে এই এক্সটা ভারী, ওপরের এক্সটা। তাহলে আমি ওপরে এক্স লিখবো, পাওয়ার বিয়োগ করি, 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। ব্যাস হয়ে গেল। এবারে না অনেকে এক আর লেখে না, জাস্ট এটাই হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। 2-এর দাগেরটায় দেখি কি বলে দিয়েছে। 2-এর দাগেরটায় বলে দিয়েছে -9xy³ ঠিক আছে, তাকে ভাগ করতে হবে কি দিয়ে বলো তো? xy দিয়ে। ঠিক আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে ভাগ করতে হবে দ্বিতীয়টা দিয়ে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কোনটা? এইটা, তাকে ভাগ করবে এইটা দিয়ে। আমি এই সাইডে করছি। প্রথমে দেখবে কি লেখা রয়েছে? -9xy³। ঠিক আছে, তাকে ভাগ করব কি দিয়ে? xy দিয়ে। তাহলে আমি দেখি কিছু কাটাকুটি যাবে, দেখি। নিচে এক্স ওপর এক্স, মিল পেয়েছি, কেটে দিলাম। -9কে কিছু দিয়েই ভাগ করার নেই, তার মানে 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে -9কে ভাগ করলে কি হবে? -9ই বসে যাবে। আচ্ছা, এবারে দেখো এখানে ওয়াই এর মাথায় 3 আর এখানে শুধু ওয়াই রয়েছে। ভারী ওয়াই কোনটা? ভারী, যার মাথায় 3 রয়েছে সে ভারী। তাহলে এই ওয়াইটাকে আমি উপরে লিখবো, ওয়াইকে উপরে লিখবো। এবারে পাওয়ারকে বিয়োগ করি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো ওয়াই এর পাওয়ার কত? 3, আর এখানে ওয়াই এর পাওয়ার কত? এখানে ওয়াই এর পাওয়ার হলো 1। তাহলে 3 আর 1 বিয়োগ করলে কত হবে? 3 আর 1 বিয়োগ করলে হবে 2। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক, এই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল 2-এরটা। চলো এবারে আমরা করব 3-এর দাগেরটা। তো আমি মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কতর দাগ? 3-এর দাগ। দেখি 3-এর দাগে কি বলছে। 3-এর দাগে দেখবে বলে দিয়েছে -15
তারপরে রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার, ওয়াই এর মাথাতে 4 মানে ওয়াই এর পাওয়ার 4, জেড এর মাথাতে স্কোয়ার, তাই তো। তারপরে কমা, আবার দেখো রয়েছে মাইনাস এক্স এর স্কোয়ার, ওয়াই আর জেড এর মাথাতে কি রয়েছে স্কোয়ার। চলো ভাগ করব, খুব ভালো করে কিন্তু বুঝবে, ভাগ কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কিভাবে করব, এই হলো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, তাকে আমি ভাগ করব 15 x² y⁴, তারপরে এখানে কি হবে জেড এর স্কোয়ার, এটাকে ভাগ করব কি দিয়ে, এইটা দিয়ে, -x² ওয়াই আর কি জেড এর স্কোয়ার। তাহলে ভাগের প্রথম নিয়ম হলো যদি ওপরে আর নিচে কিছু মিল পাই তাহলে সেটাকে কেটে দেব। যেমন দেখো, নিচে জেড এর স্কোয়ার ওপরে জেড এর স্কোয়ার কেটে গেল, নিচে x² ওপরে x² কেটে গেল, নিচে মাইনাস ওপরে মাইনাস কেটে গেল। তাহলে পড়ে কি থাকছে এখানে, পড়ে থাকছে এখানে খুব ভালো করে দেখবে 15। তাহলে দেখো আমি লিখলাম 15, আর পড়ে থাকছে দুটো ওয়াই। কোন দুটো ওয়াই, শুধু ওয়াই আর y⁴। কোন ওয়াইটা ভারী, ভারী বেশি কোনটা, খুব ওজনে ভারী কোনটা, y⁴। এটা ভারী নয়, কারণ এর মাথায় 4 তো ও বেশি ভারী। তাহলে ভারী যেই দিকে সেই দিকে আমি ওয়াই লিখব, লিখে পাওয়ারটাকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওয়াই এর পাওয়ার কত, এখানে ওয়াই এর পাওয়ার 4 আর এখানে ওয়াই এর পাওয়ার 1, বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত হবে, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবারে তোমরা বলতে, তোমাদেরকে একটা জিনিস একটু উদাহরণ দিয়ে বলে দিই, যদি উল্টোটা থাকতো, ভাবে এইখানে পাওয়ার 1 আর এইখানে 4, তাহলে ভারী ওয়াই কোনটা হতো, ভারী ওয়াই এইটা, তাই না। তখন কিন্তু আমরা ওয়াইকে না নিচে লিখতাম, তখন ওয়াইকে আমি নিচে লিখতাম, ভারী কোথায় নিচের, ওয়াইটা ভারী, নিচে লিখতাম, লিখে এই 1 আর 4কে বিয়োগ করে 3 লিখতাম, বোঝা গেল। কিন্তু যেহেতু এখানে ঠিক উল্টো রয়েছে, যে এখানে 4 আর এখানে 1, তাহলে আমরা ওয়াইকে ওপরে লিখবো, ঠিক আছে। ওয়াইকে কোথায় লিখবো, ওপরে লিখে বিয়োগ করব, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 হয়ে গেল। চলো এবারে আমরা 4-এর দাগের অঙ্কটা করি, দেখি 4-এর দাগের অঙ্কে কি বলেছে। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কে খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে 21। ঠিক আছে 21, তারপরে লেখা রয়েছে এল কিউব, এল কিউব, এম কিউব, এন কিউব, এইটা দেখবে দেওয়া রয়েছে। তাকে ভাগ করতে হবে, কি দিয়ে ভাগ করতে হবে, -4l⁴ এম এন, এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা ভাগ করব। তো খুব ভালো করে কিন্তু দেখবে, প্রথমটাকে আমরা ভাগ করব, প্রথমটাকে, অর্থাৎ বুঝতেই পারছো কাকে, 21, 21 এল কিউব এম কিউব এন কিউব, তাকে আমি ভাগ করব কি দিয়ে, এইটা দিয়ে, -4l⁴ এম আর এন, তাই তো। তো খুব ভালো করে দেখো, 21কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে 21কে ভাগ করলে কোনোদিনও ভাগ মিলবে, মিলবে না। তাহলে এটা যেমন আছে ভাগ করা যেহেতু যায় না, যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। আচ্ছা এবারে খুব ভালো করে কিন্তু খেয়াল করবে, এল গুলোকে খেয়াল করো, এল দেখো, নিচে এল ওপরে এল, কোন এলটা বলো তো ভারী, যার মাথায় পাওয়ার বেশি সে বেশি ভারী। তাহলে এইটা কিন্তু বেশি ভারী, কারণ এখানে এল এর মাথায় কত রয়েছে 4, এখানে এল এর মাথায় 3, এটা বেশি ভারী। তাহলে আমি এলটাকে, যেহেতু নিচের এলটা ভারী, তাহলে আমি নিচে এল লিখবো, আর পাওয়ারটাকে বিয়োগ করব, এখানে 3 আর এখানে 4 বিয়োগ করলে কত হবে 1। ঠিক আছে, এবার 1 চাইলে তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, ছেড়ে দাও, লেখার দরকার নেই। এবারে আসি এম এ, এম আর এম ভাগ আছে, পাওয়ার বিয়োগ করব। কোন এমটা ভারী, এইটা ভারী, কারণ এখানে এম এর মাথায় 3 আছে, এটা ভারী, তাহলে আমি উপরে এম লিখবো, ঠিক আছে। এবারে পাওয়ার বিয়োগ করি, এখানে 3 আর এখানে কত 1, বিয়োগ করলে কত হবে 2। আচ্ছা এখানে এন এর মাথায় 3 আর এখানে এন এর মাথায় কত 1, বিয়োগ করলে হবে এন এর মাথায় 2। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এই আমাদের হয়ে গেল কতর দাগ, হয়ে গেল 4-এর দাগ। চলো 5-এর দাগেরটা করব, মুছে দিচ্ছি পুরোটা। চলো এবারে আমরা করব 5-এরটা, দেখি 5-এর দাগে কি বলে দিয়েছে, বলে দেওয়া রয়েছে 5 স্কোয়ার,
তাকে ভাগ করতে হবে কি দিয়ে? 7ab² দিয়ে ভাগ করব। তাকে আমরা ভাগ করব, এটাকে ভাগ করব কি দিয়ে? দিয়ে ভাগ করব। তো খুব ভালো করে দেখো কিরকম ভাবে ভাগ করব। প্রথমটাকে ভাগ করতে হবে বলে দিয়েছে। প্রথমে দেখো এই বীজগাণিতিক সংখ্যামালাটা রয়েছে, এটাকে আমরা ভাগ করব 5a² বিয়োগ 7ab², এটাকে আমি ভাগ করব কি দিয়ে? এই যে এ দিয়ে। তাহলে এ দিয়ে আমরা প্রথমে কাকে ভাগ করব জানো? এই এ দিয়ে প্রথমে আমরা ভাগ করব এইটাকে, মানে কাকে? 5a²কে। কি দিয়ে ভাগ করব? এই এটা দিয়ে। তারপরে বিয়োগ চিহ্ন দেব। তারপরে এই এ দিয়ে কাকে ভাগ করব জানো? পাশের জনকে, মানে 7ab² ভাগ করব কি দিয়ে? এই এ দিয়ে। তাহলে বোঝা গেল কি করলাম? এই এ দিয়ে একবার এইটাকে ভাগ, একবার এইটাকে ভাগ, এরকম ভাবে করব। তাহলে চলো কাটাকুটি করি। দেখো নিচে এ উপরে এ কেটে গেল। আর এইখানে আমরা ভাগ করলে কত পাবো? খুব ভালো করে দেখবে, উপরে দেখো রয়েছে a² আর নিচে দেখো রয়েছে এ। তাহলে আমি এ লিখবো। এখানে এর পাওয়ার 2 আর এখানে এর পাওয়ার কত? এখানে এর পাওয়ার 1। তাহলে 2 আর 1 বিয়োগ করলে কত? 1। ঠিক আছে, এবারে 1 না লেখার দরকার নেই, কিছু নেই মানেই 1। এখানে দেখো কি কি বেঁচে গেল? 7 আর b²। তাহলে আমি কত লিখবো? 7b²। এই আমাদের হয়ে গেল 5-এর দাগেরটা। বোঝা গেল? চলো এবারে আমরা করব 6-এর দাগ। দেখি 6-এর দাগে কি বলছে। 6-এর দাগে দেখবে বলে দিয়েছে -48x⁹ প্লাস 12x⁶, 3x³ এইটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো কাকে কি দিয়ে ভাগ করব খুব ভালো করে দেখবে। এই হলো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, এইটাকে আমরা ভাগ করব, তাই তো? তাহলে কাকে আমরা ভাগ করব? এই যে প্রথমেরটাকে, -48x⁹ প্লাস 12x⁶, তাকে আমি ভাগ করব কি দিয়ে? এইটা দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো কিরকম ভাবে ভাগ করতে হয়, ভাগ করার নিয়ম আমি কেমন বললাম। এইটা দিয়ে প্রথমে আমি কাকে ভাগ করব? এইটাকে, মানে -48x⁹কে আমি ভাগ করব 3x³ দিয়ে। তারপরে আবার দেখো এই যে এইটা দিয়ে, এই যে 3x³ দিয়ে আমি এবার এইটাকে ভাগ করব। ঠিক আছে, 12x⁶, 3x³ তাহলে চলো ভাগ করি, মানে কাটাকুটি করব। তাহলে দেখো 3 × 3 48কে ভাগ করলে কত হবে? 16। তাহলে আমরা পেলাম কত? দেখো এখানে মাইনাস যেমন আছে আছে, তাহলে আমি পেলাম দেখো এখানে 16। ঠিক আছে, x³ আর x⁹, তাহলে বলো কি হবে? এখানে ভালো করে দেখবে, ভারী এক্স কোনটা? উপরের এক্সটা ভারী, কারণ ওর পাওয়ারটা 9। তাহলে আমি এক্স লিখবো 9 থেকে এই পাওয়ার 3কে বিয়োগ করব 6। ঠিক আছে, আবার দেখো এবার এখানে কাটাকুটি করি, খুব ভালো করে দেখবে। দেখো 3 × 3 3×4 = 12, কত পেলাম? 4। আচ্ছা এবারে এক্স দুটোকে আমরা দেখি, এক্স দুটোকে, এখানে এক্স এর মাথায় 3 আর এখানে এক্স এর মাথায় 6। তাহলে কি বসাবো? এক্স এর মাথায় 6 থেকে 3কে বিয়োগ করে দিই, কত হবে? 3 হবে। হয়ে গেল অ্যান্সার। এই হলো 6-এর আমাদের অ্যান্সার, আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো 6 হয়ে গেলে এবার 7 করব। তাহলে চলো এবারে আমরা 7-এর দাগেরটাকে লিখব। তাহলে দেখি 7-এর দাগে রয়েছে 15m² প্লাস রয়েছে 20m²n² এবং তাকে ভাগ করতে হবে 5mn দিয়ে। ঠিক আছে, চলো ভাগ করব। খুব ভালো করে কিন্তু এবারে দেখবে ভাগ করব কিরকম ভাবে করে তোমরা জানোই। প্রথমটাকে আমি ভাগ করব এইটা দিয়ে। তাহলে প্রথমে দেখো কত রয়েছে? 15m²n প্লাস 20m²n², তাকে আমি কি দিয়ে ভাগ করব? এই যে 5mn দিয়ে ভাগ করব। তাহলে 5mn দিয়ে এইটা দিয়ে আমি প্রথমে কাকে ভাগ করব? এইটাকে ভাগ করব প্রথমে 15m²n, তাকে ভাগ করব কি দিয়ে? প্রথমে 5mn দিয়ে। ঠিক আছে, যোগ চিহ্ন যেমন আছে দেব। এইবারে এইটা দিয়ে আমি কাকে ভাগ করব? এইটাকে 20m²n², কে আমি কি দিয়ে ভাগ করব? এই যে 5mn দিয়ে। ঠিক আছে,
চলো ভাগ্যের সময় আমরা কি দেখবো, যদি কিছু মিল পাই কেটে দেবো। নিচে n ওপরে n কেটে দিলাম, 5 একে 5, 5 3 এ 15, তাই তো? তাহলে পেলাম কত, 3। আর এখানে এবারে খুব ভালো করে m গুলোকে খেয়াল করবে, m এখানে দেখো m, এখানেও m, এখানে m এর পাওয়ার 2 আর এখানে m এর পাওয়ার কত, 1। তাহলে বিয়োগ করব, 2 আর 1 কে বিয়োগ করলে কত হবে, 1। এবারে 1 তো লেখাও যা না লেখাও তাই, লিখতেও পারো নাও লিখতে পারো, আমি আর লিখছি না। চলো এখানে আমরা কাটাকুটি করব। দেখো 5 একে 5, 5 4 এ 20, তাহলে পেলাম কত, 4। আচ্ছা এবারে দেখো নিচে m ওপরে m, ওপরে পাওয়ার 2 আর নিচে পাওয়ার 1, তাহলে বিয়োগ করে দিই, 2 আর 1 কে বিয়োগ করলে কত, 1। 1 লিখতেও পারো নাও লিখতে পারো। আচ্ছা আবার দেখো এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 1, বিয়োগ করব, 2 আর 1 কে বিয়োগ করলে কত, 1। তাহলে আমি আর লিখছি না 1 কে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল। আশা করি বুঝতে পারলে, এই হলো আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? সাতেরটা বুঝতে পারলে। চলো সাতেরটা মুছে দিয়ে আমি চলে যাব আটের দাগে। তাহলে এবারে আমরা করব কতর দাগেরটা, আটের দাগেরটা। দেখি আটের দাগে কি বলে দিয়েছে। আটের দাগে দেখবে বলে দিয়েছে 36 a⁵ বি স্কোয়ার মাইনাস, দেখো রয়েছে 24 a স্কোয়ার b⁵ তাহলে এটা যেমন আছে আছে, চলো একে আমরা ভাগ করব। তাহলে আমরা কাকে ভাগ করব, এই যে এইটাকে ভাগ করব, তাই তো? তাহলে আমি লিখি আগে 36 a⁵ বি স্কোয়ার মাইনাস 24 এ স্কোয়ার b⁵ তাকে কি দিয়ে ভাগ করব, এইটা দিয়ে, -4 a স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি করব, এইটা দিয়ে কাকে ভাগ করব, প্রথমে এটা দিয়ে, এই যে 36 a⁵ বি স্কোয়ারকে ভাগ করবো এই যে এইটা দিয়ে, -4 a স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? আবার দেখো এখানে যেমন মাইনাস আছে আছে, তারপরে দেখো এই যে এইটা দিয়ে -4 a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে, এবারে আমি কাকে ভাগ করব, এইটাকে, এই যে এইটাকে ভাগ করব, 24 a স্কোয়ার b⁵ কে ভাগ করব, ঠিক আছে? চলো উপরে নিচে কিছু যদি মিল পাই কেটে দেবো। এই দেখো নিচে বি স্কোয়ার আর উপরে বি স্কোয়ার কেটে দিলাম, 4 একে 4, 36 কে ভাগ করলে কত হবে, 9। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, মাইনাসটাকে কিন্তু লিখতে হবে, -9। তাহলে এবারে এ দেখো ভালো করে, এ এইখানে দেখো এ এর মাথায় 2 আর এখানে এ এর মাথায় 5, ভারী এ যেহেতু এইটা, আমি উপরে এ লিখবো। পাওয়ার দেখো এখানে কত, 5 আর এখানে কত, 2, তাহলে বিয়োগ করে দেবো, 3 হবে, ঠিক আছে? আচ্ছা এখানে দুটো চিহ্ন আছে, খুব ভালো করে দেখো, মাইনাস আর মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে আমি একেবারে প্লাস করে দিচ্ছি। কাটাকুটি করি, দেখো নিচে এ স্কোয়ার ওপরে স্কোয়ার কেটে দেব। আচ্ছা 4 একে 4, 4 6 24, তাহলে এখানে আমি লিখবো কত, 6। এবারে বিটাকে ভালো করে খেয়াল করবে, তাহলে দেখো এখানে বি এর পাওয়ার 5, এখানে বি এর পাওয়ার 2, বিয়োগ করব পাওয়ারগুলোকে, 5 আর 2 কে বিয়োগ করলে হবে কত, 3। ব্যাস এই তো হয়ে গেল অ্যান্সার। এই হয়ে গেল আমাদের কত, অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল আটের দাগ, এবারে আমরা করব নয়ের দাগ, মুছে দিচ্ছি এটা। তাহলে চলো এবারে আমরা করে ফেলবো নয়ের দাগেরটা। এই হলো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, তাকে ভাগ করবো এইটা দিয়ে। তাহলে আগে দেখো আমরা এখানে লিখে ফেলি, পুরো এই প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটাকে, 3 p q r প্লাস 6 p² q r² মাইনাস, আচ্ছা এখানে দেখো রয়েছে 9 p³ q² r³ ঠিক আছে? তাকে ভাগ করব কি দিয়ে, এই যে -3 p/q r দিয়ে। তাহলে প্রথমে আমি কি করব, এইটা দিয়ে প্রথমে আমি কাকে ভাগ করব, এই পুরোটাকে, মানে 3 p/q r কে আমি ভাগ করব এইটা দিয়ে, -3 p/q r, ঠিক আছে? তারপরে আমি এইটা দিয়ে কাকে ভাগ করব, এই পুরোটাকে, তাহলে দেখো এখানে রয়েছে কত, 6 p² q r², আর মাইনাস নিচে 3 p/q r, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো আবার রয়েছে মাইনাস, যেমন আছে আছে,
এইবারে আমি এইটা দিয়ে কাকে ভাগ করব, এই পুরোটাকে, অর্থাৎ 9p³ q² r³ এইটা দিয়ে আমি কাকে ভাগ করব, এই যে এই পুরোটাকে ভাগ করব -3p³ চলো কাটাকুটি করি, দেখো নিচে আর ওপরে আর কেটে যাবে, নিচে কিউ ওপরে কিউ কেটে যাবে, নিচে পি ওপরে পি কেটে যাবে, নিচে 3 ওপরে 3 কেটে যাবে। তাহলে সব কেটে গেল, মানে কি পড়ে রইল, 1 মাইনাস কি পড়ে রইল, 1। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো চিহ্নটা ভালো করে খেয়াল করো, প্লাস আর এই মাইনাসে আমি কি বসাবো, মাইনাস। কাটাকুটি করি, নিচে কিউ ওপরে কিউ কেটে যাবে, 3 একে 3, 6কে ভাগ করলে কত হবে, 2। তাহলে পাচ্ছি কত, 2। এবারে দেখো খুব ভালো করে পি গুলোকে খেয়াল করবে, তাকে খেয়াল করবে পি। দেখো এখানে পি এর পাওয়ার 1 আর এখানে পি এর পাওয়ার কত, 2। তাহলে পি এর পাওয়ার হবে বিয়োগ করলে 1, তো 1 আর লেখার দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা এখানে দেখো আর আর এখানে আর এর পাওয়ার 2 আর এখানে আর এর পাওয়ার 1, তাহলে 2 আর 1 কে বিয়োগ করলে কত হবে, 1। তাহলে 1 কে আর লেখার দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা এবার আবার এখানে দেখো চিহ্নটাকে খেয়াল করো ভালো করে, এই দেখো মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস। ঠিক আছে। কাটাকুটি করি, দেখো 3 একে 3, 9 কে ভাগ করলে কত হবে, 3। তাহলে বসাবো কত, 3। তাহলে পি পি এর পাওয়ার এখানে দেখো কত রয়েছে, পি এর পাওয়ার 3 আর এখানে পি এর পাওয়ার 1। তাহলে পি এর পাওয়ার হবে 2, বিয়োগ করে দিলাম। কিউ এর পাওয়ার 1, কিউ এর পাওয়ার 2, তাহলে কত হবে, কিউ এর পাওয়ার বিয়োগ করলে কত হবে, 2 আর 1 বিয়োগ করলে 1, 1 লেখার দরকার নেই। আর এর পাওয়ার দেখো 3 আর এখানে আর এর পাওয়ার 1, তাহলে আর এর পাওয়ার বিয়োগ করলে কত হবে, 3 আর 1 বিয়োগ করলে 2 হবে। ব্যাস এই তো হয়ে গেল। এই হলো আমাদের কি অ্যান্সার। ঠিক আছে। আশা করি বুঝতে পারলে 9টা। চলো লাস্ট করব 10-এর দাগেরটা। তো দেখো এবারে আমরা করব 10-এর দাগেরটা লাস্ট। এই প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটাকে আমরা ভাগ করব। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা দেখো কত রয়েছে। দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা হলো এইটা, এই যে m² n⁴ প্লাস m³ n³ মাইনাস দেখো কত রয়েছে m⁴ n²। এইটাকে ভাগ করব এইটা দিয়ে। ঠিক আছে, মানে -m⁴ n⁴ দিয়ে। তাহলে চলো এইটা দিয়ে ভাগ করি, কাকে করব প্রথমে, এই পুরোটাকে। কোন পুরোটাকে, এই যে m² n⁴ কে ভাগ করব এইটা দিয়ে, মাইনাস কি m⁴ আর n⁴। আচ্ছা এবার এইটা দিয়ে আমরা কাকে ভাগ করব, এই পুরোটাকে, প্লাস যেমন আছে দিই। তাহলে এখানে দেখো কত লেখা রয়েছে, m³ n³ তাকে ভাগ করব কি দিয়ে, এই যে m⁴ মাইনাস m⁴ আর n⁴। আবার দেখো এখানে মাইনাস যেমন আছে m⁴ n² কে আমরা ভাগ করব কি দিয়ে, এইটা দিয়ে, মাইনাস m⁴ n⁴ দিয়ে। চলো ওপর নিচে দেখি কি মিল আছে, কেটে দেবো। এই দেখো n⁴ কেটে গেল। খুব ভালো করে দেখবে, মাইনাস এখানে যেমন আছে। এইবারে কোন এমটা ভারী তোমরা দেখে বলো। এইটা দেখো হলো m², খুব ভালো করে দেখো, এটা হলো m², আর এটা হলো m⁴ যার পাওয়ার বেশি সে বেশি ভারী। এইটা বেশি ভারী, তাহলে আমি নিচে এম লিখবো, নিচের এমটা ভারী বলে নিচে এম লিখবো। তারপরে পাওয়ার বিয়োগ করব, এখানে 2 আর এখানে পাওয়ার কত, 4, বিয়োগ করলে কত হবে, 2। আর উপরটা পুরো ফাঁকা, তার মানে কি, 1। ঠিক আছে। চলো আবার আমরা চিহ্ন দেখি একটু। এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিছু কাটাকুটি যাবে, যাবে না। আচ্ছা কোন এমটা ভারী, খুব ভালো করে দেখবে। এখানে এম এর মাথায় 4, এখানে এম এর মাথায় 3, ভারী হলো নিচের এমটা, তাহলে আমি নিচে এম লিখবো। পাওয়ার বিয়োগ করব, 3 আর 4কে বিয়োগ করলে 1। ওপরে এন এর মাথায় কিউব আর নিচে এন এর মাথায় 4, কোন এনটা ভারী, এই এনটা ভারী, নিচে এন লিখবো। পাওয়ার বিয়োগ করব, 4 আর 3 বিয়োগ করলে 1। পাওয়ারে না 1 লেখার দরকার নেই, কিছু নেই মানেই 1, আর উপরে ফাঁকা মানে 1 বসিয়ে দিই। আবার দেখো চিহ্নটা ভালো করে খেয়াল করো, এই দেখো এই মাইনাস এই মাইনাসে কি হবে, প্লাস। কিছু কাটাকুটি যাবে, দেখো কাটাকুটি কিন্তু যাবে, m⁴ m⁴। তাহলে কোন এন ভারী বলো তো, কোন এনটা ভারী, দেখো নিচের এনটা ভারী, নিচে এন লিখবো। আর পাওয়ার বিয়োগ করি, 2 আর 4কে বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 2। আর ওপরে কিছু নেই মানে কি, 1। এই হয়ে গেল অ্যান্সার, অঙ্কগুলো সব শেষ।